আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে পুতিন। নেতানিয়াহুকে হঠাতে একজোট বিরোধীরা। পুরনো বন্ধু রাশিয়ার কাছে বিশেষ যে সহায়তা চায় ইরান। ট্রাম্পকে যুদ্ধে ঠেলে দিতে ইসরায়েলের ভূমিকা। কেন নীরব মার্কিন সংবাদ মাধ্যম? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যকার বৈঠকে দুই দেশের দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বৈঠকে পুতিন স্পষ্ট করে জানান, তেহরানের সঙ্গে রাশিয়ার যে বিশেষ কূটনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব রয়েছে তা ভবিষ্যতেও অটুট থাকবে। তিনি এই সম্পর্ককে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। বৈঠকের এক পর্যায়ে পুতিন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি তার গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরাকচিকে অনুরোধ করেন যেন তাঁর এই বিশেষ বার্তাটি এবং কৃতজ্ঞতাসূচক শব্দগুলো ব্যক্তিগতভাবে সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে পুতিন মোজতবা খামেনির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করে নিজের শুভকামনা জানান। এই আন্তরিক বার্তা বিনিময়ের মধ্য দিয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যকার গভীর আস্থার বিষয়টি আবারও স্পষ্টভাবে ফুটে উঠেছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক আধিপত্য এবার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। তাকে ক্ষমতাচ্যুত করতে জোট বেঁধেছেন দেশটির দুই হেভিওয়েট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়াইর লাপিদ। ডানপন্থী ও মধ্যপন্থীদের এ সুপার কোয়ালিশন গঠনের ঘোষণা চলতি বছরের শেষ নাগাদ অনুষ্ঠেয় নির্বাচনে নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা এই জোটকে হাঙ্গেরির সেই জোটের সঙ্গে তুলনা করছেন যা কট্টরপন্থী ভিক্টর অরবানকে ক্ষমতা থেকে সরিয়েছিল। বেনেটের দল বেনেট 2026 এবং লাপিদের মধ্যপন্থী দল ইয়েশ আতিদ একীভূত হয়ে নতুন এ জোট গঠন করেছে। রাজনৈতিক এ নাটকীয় মোড় এমন এক সময়ে এলো যখন নেতানিয়াহু তার প্রস্টেট থেকে একটি ম্যালিগন্যান্ট টিউমার অপসারণের খবর প্রকাশ করেছেন। এই অসুস্থতার খবর প্রকাশের সময় এবং বিস্তারিত তথ্যের অস্পষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা আসন্ন নির্বাচনে একটি বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে। গত রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে লাপিদ বলেন, আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমরা আজ এক হয়েছি। ইসরায়েল রাষ্ট্রের বর্তমান গতিপথ পরিবর্তন করা এখন সময়ের দাবি। তার পাশেই দাঁড়িয়ে বেনেট ঘোষণা করেন তাদের নতুন দলের নাম হবে টুগেদার, একত্রে, এবং তিনি নিজেই এ দলের নেতৃত্ব দেবেন। বেনেট বলেন, দীর্ঘ ৩০ বছর পর এখন নেতানিয়াহুকে বিদায় জানিয়ে ইসরায়েলের জন্য নতুন এক অধ্যায় শুরু করার সময় এসেছে। বেনেট সাবেক সেনাপ্রধান এবং ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকুটকেও এই জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। জনমত জরিপ বলছে, এই তিন নেতা এক হলে তার নেসেটে ইসরায়েলি পার্লামেন্টে বৃহত্তম শক্তিতে পরিণত হবে। আইজেনকুট আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার ঘোষণা না দিলেও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সম্প্রতি ইসরায়েলি সংবাদপত্র মারিভের এক জরিপে দেখা গেছে, বেনেটের দল একাই নেতানিয়াহুর লিকুড পার্টির সমান ২৪টি আসন পেতে পারে। পাশাপাশি আইজেনকুটের ১২টি এবং লাপিদের ৭টি আসন যুক্ত হলে তা নেতানিয়াহুর জন্য অপরাজিত থাকা অসম্ভব করে তুলবে। তবে ইসরায়েলের জোট রাজনীতির মারপ্যাচে বেনেটের জন্য ঝুঁকিও আছে। লাপিদের মতো মধ্যপন্থীর সঙ্গে হাত মেলালে বেনেট তার কট্টর লিকুডপন্থী সমর্থকদের একাংশকে হারাতে পারেন। এর আগে ২০২১ সালেও এই দুই নেতা জোট বেঁধে নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান ঘটিয়েছিলেন। কিন্তু আদর্শিক ভিন্নতা এবং ফিলিস্তিন ইস্যু সহ নানা কোন্দলে সেই সরকার মাত্র ১৮ মাস টিকেছিল। সেই জোটে প্রথমবারের মতো ইসরায়েলের আরব সংখ্যালঘুদের দল ইউনাইটেড আরব লিস্ট ইউএইল অন্তর্ভুক্ত ছিল। তবে এবার বেনেট স্পষ্ট করেছেন যে তিনি আর আরব দলগুলোর সঙ্গে কোনো জোট করবেন না এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য কোনো ভূমি ছেড়ে দেবেন না। ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহু ২০২২ সালের নির্বাচনে জিতে দেশটির ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার গঠন করেন। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর তার নিরাপত্তা নিশ্চিত করার ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফুয়াদ ইজাদি জানিয়েছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার কাছ থেকে জোরালো সামরিক ও রাজনৈতিক সমর্থন আশা করছে ইরান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বর্তমান মস্কো সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিশেষ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে যতটা শক্তিশালী হওয়া প্রয়োজন ঠিক ততটা নেই। তাই তেহরান আশা করছে এই দুর্বলতা কাটাতে রাশিয়া দ্রুত সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করবে। সামরিক সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতেও রাশিয়াকে পাশে চায় ইরান। ফুয়াদিজাদি উল্লেখ করেন, রাশিয়া যেহেতু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাই ইরান বিরোধী যে কোনো পদক্ষেপে রাশিয়ার ভেটো ক্ষমতা তেহরানের জন্য বড় শক্তি। কয়েক সপ্তাহ আগেই বাহরাইন ও যুক্তরাষ্ট্রের আনা একটি ইরান বিরোধী প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছিল। ইরান চায় নিরাপত্তা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাশিয়া যেন তাদের রাজনৈতিক ঢাল হিসেবে কাজ করে। ইরান ও রাশিয়ার এই সামরিক সখ্যতা আজকের নয়। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরান বুঝতে পেরেছিল যে উন্নত সামরিক প্রযুক্তির জন্য তারা রাশিয়ার ওপর নির্ভর করতে পারে। সেই থেকে দীর্ঘ বছর ধরে দুই দেশের মধ্যে এই সহযোগিতা চলে আসছে। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে এবং চলমান সংকটে রাশিয়ার সক্রিয় সহযোগিতা নিশ্চিত করতে কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে। আমার সন্দেহ, ইসরায়েলের সমালোচনা এড়ানোর প্রধান কারণ হল তারা মনে করে এটি হবে ইহুদি বিদ্বেষ, অ্যান্টিসেমিটিজম। কিন্তু এ ধারণা যেমন বিপজ্জনক তেমনই ভুল। গত ৭ এপ্রিল নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি অসাধারণ নিবন্ধে বর্ণনা করা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। হোয়াইট হাউসের সিচুয়েশন রুম বিদেশি নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকের জন্য ব্যবহার করা অত্যন্ত অস্বাভাবিক। কিন্তু এবার কেবল বৈঠকই হয়নি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো প্রেজেন্টেশন স্পেসটি নিজের দখলে নিয়েছিলেন। তার পেছনে স্ক্রিনে উপস্থিত ছিলেন মোসাদ প্রধান এবং ইসরায়েলি সামরিক কর্মকর্তারা। নিবন্ধে সেই দৃশ্যের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, নেতানিয়াহুর পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা এমন এক যুদ্ধকালীন নেতার ভাবমূর্তি তৈরি করেছিলেন যিনি তার পুরো টিম নিয়ে পরিবেষ্টিত। নিবন্ধটি স্পষ্ট করে দেয় যে দ্রুত যুদ্ধের পক্ষে নেতানিয়াহুর সেই কঠোর চাপ, হার্ডসেল, ইরানের ওপর হামলায় ইসরায়েলের অংশীদার হওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তে চূড়ান্ত ভূমিকা রেখেছিল। বর্তমান মূলধারার সংবাদমাধ্যমে এই যুদ্ধ নিয়ে যে ধরনের খবর প্রকাশিত হচ্ছে তার তুলনায় এই নিবন্ধটি ব্যতিক্রম। সাধারণত ট্রাম্পের সিদ্ধান্তে ইসরায়েলের ভূমিকার কথা সংবাদমাধ্যমগুলো এড়িয়ে যায়। যেমন আমি শ্রদ্ধা করি এমন একজন সাংবাদিক রেচেল ম্যাডো। রাশিয়ার প্রভাবের বিষয়ে তিনি বরাবরই স্পষ্টভাষী ও সাহসী। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি এমএসএনওপে ট্রাম্পের ইরান যুদ্ধে যাওয়ার কারণ অনুসন্ধানে ফলো দ্য মানি পর্বে তিনি অদ্ভুত নীরবতা পালন করেছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।